নিজের প্রেগনেন্সির ব্যাপারে মাহি ও কম্পাসকে সমস্ত কিছু বলে দিল রশ্মিকা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে প্রান্তিককে টাকার লোভ দেখালে প্রান্তিক বলে, আসলে আমি এই 1000 টাকাই নেব, এর বেশি আর নয়। কারণ আপনার নাতনির সঙ্গে আমার বিয়ের আগে আপনার নাতনিকে কবার বাইকে লিফট দিয়েছিলাম, সেখান থেকে তো বাইকের তেলের টাকাটা পাওনা আছে, তাই না? সেই টাকাটা, এবং একবার আপনার নাতনি আমার বাইকের সঙ্গে ধাক্কা খেয়েছিল, ডক্টরের কাছে নিয়ে গিয়ে টাকা খরচ করেছিলাম, সেই বাবদে 1000 টাকা নিয়ে গেলাম, এর বেশি আর আমার প্রয়োজন নেই। এরপরে দেখা যাবে, এই বলেই দেখা যায় প্রান্তিক সেখান থেকে চলে যায়। তখনই অভিকেন দত্ত বলে, তুমি জানো না তুমি কোন বিষধর সাপের লেজে পা দিয়েছো প্রান্তিক। তুমি তুমি হয়তো হয়তো বুঝতে পারছো না যে আমি কি জিনিস, আমি যে কতটা ভয়ঙ্কর হতে পারি তোমার কোনো ধারণা নেই। এই কথা এদিকে দেখা যাবে মোনালিসা বাচ্চাদের নাচ শেখাতে ব্যস্ত, বাচ্চাদের নাচের স্টেপ গুলো দেখিয়ে দিতে থাকে এবং বলতে থাকে, তোদের কিন্তু এই স্টেপ গুলো মনে রাখতে হবে, কোনো রকম কোনো ভুল করলে কিন্তু একদম চলবে না, কথা দে আমাকে, তোরা একদম ভুল করবি না, সব স্টেপ একদম ঠিকঠাক ভাবে পালন করবি। তখনই দেখা যাবে বাচ্চাগুলো বলতে থাকে, হ্যাঁ আমরা আমরা সমস্ত স্টেপ একদম ঠিকঠাক ভাবেই পালন করব, আমরা কোনো রকম কোনো ভুল করব না। ঠিক তখনই মোনালিসার ফোনে একটি আননোন নাম্বার থেকে ভিডিও আসে, ভিডিওটা দেখেই অবাক হয়ে যায় মোনালিসা। মোনালিসা বলতে থাকে, এসবের মানে কি? এসব কি করে হতে পারে প্রান্তিক বাবু? এই যে আমাকে সারাক্ষণ ন্যায়ের কথা বলে, উনি উনি এভাবে এভাবে কি করে আমার দাদুর থেকে টাকা নিতে পারে, তাও আবার আমার বিনিময়ে নিজেকে বিক্রি করে দিল উনি। আমি এটা ভাবতেও পারছি না প্রান্তিক বাবু যে এরকম কিছু করতে পারে, সত্যি আমার কখনো বিশ্বাস হয়নি। এদিকে দেখা যাবে কোচিং সেন্টারে সাজানোর জন্য সবাই কোচিং সেন্টার সাজাতে থাকে। ঠিক তখনই চৌধুরী বাড়ি থেকে সবাই এলে তখন তখন দেখা যাবে ঋতুজা এসে বলতে থাকে, দাও না আমি একটু বেলুনটা ফুলাই। তখনই দেখা যাবে মেঘমালা বলতে থাকে, মা আপনি এই বয়সে? তখনই দেখা যাবে কথা শুনে ঋতুজা বলতে থাকে, কেন তোমরা কি ভেবেছো আমি কি অতটাই বয়স্ক হয়ে গেছি যে আমি বেলুন ফোলাতে পারবো না? এই কথা শুনে তখন দেখা যাবে তখন দেখা যাবে এ কথা শুনে মেঘমালা ও রুদ্র বলতে থাকে, না এরকম করে বলিনি আমরা, তুমি এতটাও বয়স মানে কোনো বয়সে হয়নি, তুমি আমাদের মধ্যে থেকে সব থেকে বেশি ইয়াং। এরপরে দেখা যাবে এদিকে দেখা যাবে কম্পাসকে দেখে বিহান মনে মনে বলতে থাকে, কম্পাসের চলাফেরা আমার কেমন যেন সন্দেহ লাগছে, আমার প্রতিনিয়ত মনে হচ্ছে ওর কিছু মনে পড়েছে, কিন্তু ও আমাদের থেকে লুকোচ্ছে, ও সবকিছু আমাদের লুকিয়ে করছে, ও কি করছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে, আমাকে সমস্ত খবর রাখতে হবে। কম্পাস, সরি, আমি তোমাকে ভুল বুঝছি না, তোমাকে আমি সন্দেহ করছি না, কিন্তু আমি তোমার ক্ষতি হতে দেব না। আমি চাই না যে তুমি কোনো ভুল করে নিজের ক্ষতি করো, এটা আমি মেনে নিতে পারবো না, তোমার ক্ষতি আমি কোনোভাবেই মানতে পারবো না, তোমার ক্ষতি যে আমি কোনোভাবেই চাই না। এরপরে দেখা যাবে কম্পাস মনে মনে বলতে থাকে, আমি জানি বিহান স্যার আমাকে প্রতিনিয়ত সন্দেহ করছে, উনি ভাবছে আমি ওনার থেকে কিছু লুকোচ্ছি, কিন্তু আমি কি করে ওনাকে বলি যে আমি আমি একটা মিশনে আছি, সেই মিশনটা আমাকে সাকসেসফুল করতেই হবে, কোনোভাবেই আমি এর আগে ওদেরকে কিচ্ছু বলতে দেব না, কারণ আমি জানি বিহান স্যারকে আমি বললে বিহান স্যার কিছুতেই আমাকে এ ব্যাপারে জড়াতে দেবে না, কিছুতেই উনি চাইবেন না যে আমি এ ব্যাপারে নিজেকে জড়াই। আর আমি তো সত্যজিৎ স্যারকে কথা দিয়েছি যে আমি এই ব্যাপারে ওনাকে পুরোপুরি ভাবে হেল্প করব, কোনোভাবে পিছু টান হাঁটবো না। এদিকে দেখা যাবে মোনালিসা নিজের ঘরে বসে বসে ভাবছে এবং বলছে, কখন আসবে উনি, উনি এলেই আজকে দক্ষযজ্ঞ বাতিয়ে দেব, ওনাকে আজকে বুঝিয়ে দেব এই মোনালিসা দত্ত কতটা ভয়ঙ্কর। মোনালিসা দত্তকে উনি যতটা ফেলনা মনে করে, মোনালিসা দত্ত ততটাও ফেলনা নয়। এরপরে দেখা যাবে প্রান্তিক বাড়িতে ফিরেই বলতে থাকে, মোনা প্রচন্ড খিদে পেয়েছে, খাবার দাও। তখনই মোনালিসা বলে, কোনো খাবার রান্না হয়নি এ বাড়িতে, কোনো রকম কোনো খাবার রান্না হয়নি আর হবেও না। তখনই কথা শুনে দেখা যাবে প্রান্তিক বলতে থাকে, তার মানে কি হয়েছে, তোমার কি কিছু হয়েছে? কেমন যেন রাগান্বিত অবস্থায় দেখছি, রেগে আছো কেন? কোনো সমস্যা হলে বলতে পারো। তখনই দেখা যাবে মোনালিসা কোনো কথা না বলেই চুপচাপ বসে থাকে। এরপরে দেখা যাবে প্রান্তিক বলে, কি হয়েছে আমাকে বলো, এভাবে কেন চুপচাপ বসে আছো? ঠিক তখনই
মোনালিসা আর চোখে তাকালে তখনই প্রান্তিক বলে, কি হয়েছে? এভাবে তাকাচ্ছ কেন? এভাবে তাকানোর মানেটা কি আমি কি জানতে পারি? আমাকে না বললে আমি কি করে বুঝবো যে কি হয়েছে? আমাকে বলতে হবে যে এই সমস্যার কথা বললে না তো আমি বুঝতে পারবো। ঠিক তখনই মোনালিসা বলে, একটা সত্যি কথা বলেন তো, আপনি যে সারাক্ষণ এই ন্যায়ের কথাগুলো বলেন, আপনি এতটা ন্যায় বিচারক, আপনি এতটা ন্যায় জিনিস নিয়ে কথা বলেন, তবে এরকমটা আপনি কি করে করতে পারেন? আপনি সামান্য কিছু টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে দিলেন। এই কথা শুনে প্রান্তিক অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছো এইসব মোনা? নিজেকে বিক্রি করে দিয়েছি মানে? কি করেছি আমি? তখনই দেখা যাবে মোনালিসা বলে, একদম নাটক করবেন না, আপনার নাটকগুলো দেখার ইচ্ছে আমার নেই। আপনি আপনি আমার বিনিময়ে আমার দাদুর থেকে টাকা নিয়েছেন? সত্যি আপনাকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ছি, আপনি এতটা নিচে কি করে নামতে পারেন বলুন তো? তখনই দেখা যাবে কথা শুনে প্রান্তিক বলে, কি আজে বাজে কথা বলছো মোনা? ঠিক তখনই মোনালিসা ভিডিওটা প্রান্তিককে দেখায় আর বলতে থাকে, এই ভিডিওটা কি ফেক? এই ভিডিওটা কি আজে বাজে কথা বলছে? এই ভিডিওটাই তো সমস্ত প্রমাণ দিয়ে দিচ্ছে। তখনই প্রান্তিক হাসতে শুরু করে দেয় আর বলতে থাকে, সত্যি তুমি আসলে আসলে একটা বাচ্চা মেয়ে। তোমাকে এই ভিডিওটা কেউ পাঠালো আর সেই ভিডিওটা দেখে তুমি এতটা অস্থির হয়ে উঠলে, তাই তো? তখন এই কথা শুনে মোনা বলে, কেন? কেন এটা কি? এটা দেখে অস্থির হওয়ার মতো কি কোনো কারণ নেই? আপনি কেন কেন এভাবে আমার দাদুর থেকে টাকা নিয়েছেন? তখনই প্রান্তিক বলে, তুমি কি বিশ্বাস করেছো এই ভিডিওটা? মোনালিসা, একটা কথা বলো তো, তুমি যদি এই ভিডিওটা বিশ্বাস করে থাকো তবে আমার আর কিছুই বলার নেই, আর যদি বলো যে না আমি বিশ্বাস করিনি তবে আমি তোমাকে বলতে পারি। এই কথা শুনে মোনালিসা বলে, এখানে তো বিশ্বাস অবিশ্বাসের কিছুই নেই, ভিডিওটা স্পষ্ট দেখা যাচ্ছে আপনি আমার দাদুর সামনে বসে আমার দাদু থেকে টাকা নিচ্ছেন। তখন এই কথা শুনে দেখা যাবে প্রান্তিক হাসতে থাকে আর বলতে থাকে, তোমাকে তার মানে যে কেউ কোনো ভিডিও যদি পাঠিয়ে দেয় আর বলে যে এটা প্রান্তিক আর প্রান্তিক এটা করছে, তবে তুমি বিশ্বাস করে নেবে, তার মানে আমার প্রতি তোমার কোনো বিশ্বাস নেই, তাই তো? তখন এই কথা শুনে মোনালিসা বলে, কথা একদম ঘুরিয়ে কথা বলবেন না। আমার ঘুরানো কথা একদম পছন্দ নয়। আমি যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দিন, আমার কথাগুলোর উত্তর দিন, তা না হলে কিন্তু ভালো হবে না। আমার মোটেও ভালো লাগছে না এই ব্যাপার। আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। আপনি আসলে কি করছেন না করছেন সত্যি আমি বুঝতে পারছি না। তখনই প্রান্তিক বলে, শোনো মোনা, তোমাকে বোঝানোর মতো আমার আর কোনো রকম ইচ্ছে নেই। তুমি যেটা বুঝতে পেরেছো সেটা নিয়েই তুমি সন্তুষ্ট থাকো, তোমাকে আর কিচ্ছু বুঝতে হবে না। এই কথা শুনে তখন দেখা যাবে মোনালিসা বলতে থাকে, আমি বুঝতে পারছি না আপনি আসলে কি বলতে চাইছেন। আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন। আপনি যদি সত্যি এমনটা কিছু করে থাকেন তবে আমি আপনাকে কখনোই ক্ষমা করতে পারবো না, কখনোই না, কখনো আপনাকে আমি ক্ষমা করতে পারবো না, এই কথাটা মাথায় রাখবেন। তখনই দেখা যাবে এ কথা শুনে এ কথা শুনে তখন এই কথা শুনে প্রান্তিক বলতে থাকে, আচ্ছা থাকো, আমি এখন বাইরে যাচ্ছি। তোমার রাগ হয়েছে আমার উপর, কিন্তু আমার জন্য রান্না না করলে তুমি নিজের জন্য রান্না করতে পারতে, নিজে রান্না করে খেয়ে নিতে পারতে। তবে তুমি কেন নিজে খাওনি বলো? উত্তর দাও, কেন খাওনি নিজে? তখন এই কথা শুনে মোনালিসা চুপচাপ দাঁড়িয়ে থাকে। এদিকে দেখা যাবে রশ্মিকা নিজের ঘরে দরজা বন্ধ করে কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে, আমি সেনাপতিকে ভুল বুঝেছিলাম। আমাকে আমাকে দি বারবার বুঝিয়েছিল সেনাপতি ছেলেটা একদম ভালো নয়, কিন্তু আমি দির কথা একদম বিশ্বাস করিনি। ওকে আমি অন্ধের মতো বিশ্বাস করেছি, পাগলের মতো বিশ্বাস করেছি। আর ও কি করলো আমার সঙ্গে? এদিকে কম্পাস ওয়াশরুমে যায়। ওয়াশরুমে গিয়ে সমস্ত কল ছেড়ে দিয়ে সত্যজিৎ বাবুকে ফোন করে। সত্যজিৎ বাবুর সঙ্গে কথা বলে আবার আবার দেখা যায় ডক্টরকে ফোন করে বলতে থাকে, স্যার আমি কম্পাস বলছি। তখনই দেখা যাবে ওপাশ থেকে বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ কম্পাস বলো, আমি আমি শুনছি, তুমি কি বলতে চাও? তোমার কি কোনো সমস্যা হয়েছে? কোনো রকম কোনো শরীর অসুস্থ লাগছে? যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে বলতে পারো। তখনই কম্পাস বলে, না স্যার, আমার কোনো সমস্যা হয়নি। আসলে স্যার, আপনাকে একটা কথা বলার জন্য ফোন করেছিলাম, আপনার একটা হেল্পের প্রয়োজন। আপনি যদি আমাকে হেল্পটা করেন তবে ভালো হবে। তখনই দেখা যাবে ঋত্বিক সেন বলতে থাকে, হ্যাঁ কম্পাস বলো, কিরকম হেল্পের কথা বলছো? তখনই কম্পাস বলে, আসলে বিহান স্যার আমাকে সন্দেহ করছে, তাই আপনাকে একটা কাজ করতে হবে। বিহান স্যারকে ফোন করে বলতে হবে যে আগামী আগামী 14 আগস্ট আপনার সঙ্গে থাকবো আমি। আপনার সঙ্গে সারাদিন আমাকে থেকে সমস্ত পরীক্ষা দিতে হবে, সমস্ত রকম রিহার্সেল চলবে, তাই সারাদিন আমাকে ওখানেই থাকতে হবে। তখন এই কথা শুনে দেখা যাবে ঋত্বিক সেন বলতে থাকে, এটা কি করে সম্ভব কম্পাস? আমি এরকম একটা মিথ্যে কথা কি করে বলবো, কি করে বলতে পারি বলো তো?
যদি কোনো বিপদ হয়ে যায় তখন তো আমি নিজেকে কোনোভাবে ক্ষমা করতে পারবো না। কম্পাস, এটা করা ঠিক হচ্ছে না। তোমার বাড়িতে জানানো প্রয়োজন, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। এদিকে দেখা যাবে রশ্মিকা বলতে থাকে, আমি সেনাপতিকে ভুল চিনেছিলাম, কিন্তু ও যে সবসময় আমাকে বলতো আমাকে না দেখলে ওর ভালো লাগে না, ও আমাকে কতটা ভালোবাসে, এই সবকিছুই কি মিথ্যে? ও সমস্তটাই আমাকে আমাকে মিথ্যে বলেছে, সাজানো, সমস্ত কিছু সাজিয়ে বললো। আমি কোনোদিনও ওকে ক্ষমা করতে পারবো না। ওকে আমি এতটা ভালোবেসেছি, এতটা বিশ্বাস করেছি, আর ও কি করলো? আমার সঙ্গে এভাবে প্রতারণা করলো, যেটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। এরপরে দেখা যাবে মাহি এসে বলতে থাকে, কি ব্যাপার রশ্মিকা, কি হয়েছে তোর বোন? আমাকে বল, তোর যদি কোনো সমস্যা হয়ে থাকে তুই আমাকে বলতে পারিস, কোনো সমস্যা নেই, আমি সমস্ত ব্যাপারটা নিজে সলভ করে দেব। তখনই এই কথা শুনে দেখা যাবে রশ্মিকা বলতে থাকে, তোকে আর কিছু করতে হবে না, আমি নিজেরটা নিজে করে নেব। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখনই দেখা যাবে মাহি বলতে থাকে, প্লিজ রশ্মিকা, এভাবে বলিস না, আমাকে বল, তোর যদি কোনো সমস্যা হয়ে থাকে তুই আমাকে বল, আমি সমস্ত কিছু দেখবো কি করা যায়। এরপরে দেখা যাবে এদিকে কম্পাস ঋত্বিক সেনকে নানান ভাবে বোঝাতে থাকে। তখনই ঋত্বিক সেন বলে, ঠিক আছে, যখন তুমি বলছো তখন আমি তোমাকে তোমাকে হেল্প করব, অবশ্যই হেল্প করব, কিন্তু একটা কথা আমাকে দিতে হবে, তোমার কোনো ক্ষতি হবে না তো? তখনই কম্পাস বলে, না স্যার, আমার কোনো ক্ষতি হবে না, আমি তো কোনো রকম কোনো ক্ষতির কাজ করছি না, আমি শুধুমাত্র এই দেশের জন্য লড়ছি। এই দেশের জন্য আমাকে এই খেলাটাই খেলতে হচ্ছে, দেশের জন্য আমাকে এখানে অংশগ্রহণ করতে হচ্ছে। আপনি যদি আমাকে হেল্প না করেন তবে আমি কোনোভাবে এই খেলাটায় নিজেকে অংশগ্রহণ করাতে পারবো না। প্লিজ আপনি আমাকে আমাকে হেল্প করুন। এরপরে এই সবকিছু বলে ঋত্বিক সেন ফোনটা কেটে দেয়। তখনই কম্পাস বলে, কোনোভাবে কোনোভাবে যদি ঋত্বিক সেন আমাকে সাহায্য করে তবেই আমি এ ব্যাপারে এ ব্যাপারে সত্যজিৎ সিনহাকে সাহায্য করতে পারবো, তাছাড়া কোনোভাবেই নয়। এদিকে রশ্মিতা বলতে থাকে, আমি আমি কিচ্ছু বলতে রাজি নই, আমার ব্যাপারটা আমি নিজেই বুঝে নেব, তোদের এত ভাবতে হবে না। দি, তুই প্লিজ এখান থেকে যা, আমাকে একা থাকতে দে। এ কথা শুনে মাহি বলতে থাকে, কেন এমন করছিস বোন? তোর যদি কোনো সমস্যা হয়ে থাকে, তোর চোখ মুখ গুলো কেমন ফোলা ফোলা লাগছে, আমার বিশ্বাস তুই কান্না করছিলি। তোর যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে বল, আমি তোকে হেল্প করবো, সবকিছু থেকে আমি তোকে হেল্প করবো, আমি তোকে কথা দিচ্ছি। তখন এই কথা শুনে দেখা যাবে রশ্মিকা বলতে থাকে, আমি বারবার বলছি তো, আমি কোনো কিছুতে ভেঙে পড়িনি, তাই আমাকে নিয়ে এতটা ভাবার কোনো কিছুই আসে না, আমাকে নিয়ে ভাবার কোনো কারণই থাকতে পারে না। তখন এই কথা শুনে দেখা যাবে মাহি বলতে থাকে, তুই তার মানে একা থাকতে চাচ্ছিস? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা মাথায় রাখিস, তোর যদি কোনো সমস্যা হয়ে থাকে তুই তোর সঙ্গে ডিসিশন নিতে পারিস, ডিসাইড করতে পারিস। এই বলে মাহি চলে যেতে থাকে এবং বলতে থাকে, যে করে হোক রশ্মিকার ব্যাপারটা আমাকে দেখতে হবে, জেম্মাকে জানাতে হবে, না হলে মেয়েটার যদি কোনো ক্ষতি হয়ে যায় সেটা মেনে নিতে পারবো না আমি। এদিকে দেখা যাবে বিহান বিহান ঘরে এসে কম্পাসকে ডাকতে থাকে। ঠিক তখনই জলের শব্দ পেয়ে বিহান বলতে থাকে, কম্পাস, তুমি কি ওয়াশরুমে আছো? তখনই কম্পাস বলে, হ্যাঁ বিহান স্যার, আমি ওয়াশরুমেই আছি। এরপরে দেখা যাবে বিহান বলতে থাকে, এটাই সুযোগ, এই সুযোগে কম্পাসের ঘড়িতে ট্র্যাকারটা লাগিয়ে দিতে হবে। কম্পাসের ঘড়িতে যদি ট্র্যাকারটা লাগাতে পারি তবেই আমি তবেই আমি নিজের উদ্দেশ্যে সফল হতে পারবো। কম্পাসকে নিরাপদে রাখতে আমাকে এই কাজটা করতেই হবে। কোনো রকম কোনো দ্বিধা করলে চলবে না। কম্পাসের তৈরি ট্র্যাকার দিয়েই আমি কম্পাসকে ট্র্যাক করব। তা না হলে কোনোভাবেই আমি বুঝতে পারছি না আসলে ও কি করছে। ওর বিপদ আমি মেনে নিতে পারবো না। আমি চাই না ও আমার জীবন থেকে আবার হারিয়ে যাক। বারবার বারবার আমি ওকে হারাতে রাজি নই, কোনোভাবেই রাজি নই। তাই এবার আমি ওর ফোনের ট্র্যাকারটা লাগিয়ে দেবো। এরপরে দেখা যাবে বিহান কম্পাসের ফোনে ট্র্যাকার লাগিয়ে দিলে ঠিক তখনই কম্পাস এসে বলে, বিহান স্যার, আমি ঘুমোবো, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, ফ্রেশ হতে গিয়েছিলাম। তখনই বিহান বলে, ঠিক আছে কম্পাস, তুমি বরং ঘুমিয়ে পড়ো। আর একটা কথা, আমরা কিন্তু আমরা কিন্তু খুব শীঘ্রই আমাদের কোচিং সেন্টারটা একদম রানিং করে ফেলবো। আজকে সাজানোটা কিন্তু বেশ দারুণ হয়েছে। তখনই কম্পাস বলে, হ্যাঁ বিহান স্যার, সাজানোটা বেশ ভালোই হয়েছে, অনেক সুন্দর লাগছিল, আমার তো খুব ভালো লাগছিল। তখনই বিহান বলে, হ্যাঁ, আমরা খুব শীঘ্রই পুরোপুরিভাবে ক্লাস শুরু করে দেব, কোনোভাবে আর দেরি করলে চলবে না। অনেক তো সময় পেরিয়ে গেল, এবার আমাদের সমস্ত কিছু শুরু করতে হবে। অনেক অনেক সময় অনেক লস হয়ে গেছে, এবার আর কোনো লস হতে দিলে চলবে না। ঠিক তখনই দেখা যাবে বিহানকে ঋত্বিক সেন ফোন করলে বিহান বলতে থাকে, কম্পাস, এত রাতে ঋত্বিক সেন কেন ফোন করেছে? তখনই কম্পাস বলে, আমি তো জানি না বিহান স্যার কেন ফোন করেছে, ফোনটা রিসিভ করে দেখুন কি বলে।